আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারের ব্যয় সংকোচনে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। একনেক বৈঠকে 17টি প্রকল্প উত্থাপন। কাল যশোর যাচ্ছেন তারেক রহমান। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে 8 শিশু মৃত্যু, নতুন আক্রান্ত 1,500-এর বেশি। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুরের শোকের মাতম। মরদেহ খুঁজে বের করে দেশে আনার দাবি স্বজনদের। এবং সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় তীব্র লোডশেডিং, উৎপাদন ব্যাহত। বিদ্যুৎ সংকটে বন্ধ রাখতে হচ্ছে অনেক শিল্প প্রতিষ্ঠান, লোকসানের মুখে মালিকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এছাড়াও থাকছে সংবাদে মে মাসে জানা যাবে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম। এবারে বিস্তারিত সংবাদ। সরকারের ব্যয় সংকোচনে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে একনেক বৈঠকে এই নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। এদিন 17টি প্রকল্প উত্থাপন করা হয়। আলোচনা হয় 15টি নিয়ে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, আগস্টে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশে প্রকল্পের আকার হয় হাতির মতো, কচ্ছপের মতো গতি। এতে অর্থের ক্ষয়ক্ষতি, অনেক ক্ষেত্রে বাড়ে ভোগান্তি। এখন সে ধরনের প্রকল্প থেকে সরে আসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠকে নতুন 6টি প্রকল্প হাতে নেয় সরকার। এসব কাজে দীর্ঘসূত্রিতা পরিহার করে খরচ কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। 17টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে, 17টির মধ্যে 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, তাহলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। অনেকগুলো বিষয়ে এই যে প্রকল্পের প্রস্তাব সেগুলো নিয়ে আরও নানান ধরনের অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মঙ্গলবার ফুয়েল লোডিং শুরু হবে। আগস্টে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইনে যুক্ত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন ফুয়েল লোডিংতে যাওয়া মানে কি বিদ্যুৎ পাওয়া না, সুতরাং মানুষের একটা পারসেপশন চলে আসতে পারে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, বিদ্যুৎ কোথায়? হ্যাঁ, এই পারসেপশন থেকে আমরা একটা কনফিউজ সৃষ্টি যাতে না করি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যাওয়া তো একটা হিউজ ব্যাপার। সুতরাং যখন আমরা বিদ্যুৎটা দিব আপনার সামটাইম 3rd উইক, অ্যাজ আই সেড অগস্ট 2nd উইক টু 3rd উইকের মধ্যে, তখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তখন হয়তো আমাদের রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাহেবও থাকতে পারেন। মন্ত্রী জানান, 2027 সালে রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সেপ্টেম্বরে 2 ইউনিট মিলিয়ে 2200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে জেলায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের
ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। যশোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক জুড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছেন এবং প্রথম প্রোগ্রাম হচ্ছে যে আমাদের উল্লাসী খালে উনি পুনঃখনন উদ্বোধন করবেন। প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইভেন এখানে নিরাপত্তা সংক্রান্ত আমাদের প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট থেকেও সদস্যরা আছেন, এসএসএফ এর সদস্যরা আছেন, তারা পুরো গ্রাউন্ড ক্লিন সুইপ করেছেন। গত 24 ঘন্টায় হাম উপসর্গে 8 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে হাম ও হাম উপসর্গে নতুন করে আরও 1564 শিশু আক্রান্ত হয়েছে, যা একদিনের সর্বোচ্চ। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে 143 জন ও উপসর্গে 1421 জন। আর এই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 216। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মাদারীপুরে তার বাড়িতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা। এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। দ্রুত বৃষ্টির মরদেহ খুঁজে বের করে দেশে আনার দাবি স্বজনদের। এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। 2025 সালের 12 আগস্ট উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান বৃষ্টি। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন তিনি। সর্বশেষ 16 এপ্রিল পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়। এরপর থেকেই নিখোঁজ হন মেধাবী এই শিক্ষার্থী। শনিবার সকালে বৃষ্টির এক সহপাঠীর মাধ্যমে মৃত্যুর খবর জানতে পারেন স্বজনরা। এরপর থেকেই বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে চলছে শোকের মাতম। জহিরুদ্দিন আকন ও আলভি বেগম দম্পতির মেয়ে বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। মেধাবী এই শিক্ষার্থীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। স্বজনদের অভিযোগ, তার সহপাঠীর মরদেহ পাওয়া গেলেও বৃষ্টির মরদেহের সন্ধান এখনো মেলেনি। এই নৃশংস হত্যার সাথে জড়িত হাশেম নামের একটি লোক অ্যারেস্ট হয়েছেন। এত বড় একটি দেশে এমন নৃশংসভাবে হত্যা, এটা আমরা কখনোই আশা করি নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনের লাশ যেন তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওরে কি জন্য মারলো বা কারা মারলো এর বিচার চাই, আর যেন লাশটা যেন দেশে আসে। পরিবারের পক্ষ থেকে মরদেহ আনার বিষয়ে আবেদন করলে বিষয়টি দূতাবাসের মাধ্যমে সমন্বয় করে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই লাশটি বাংলাদেশে আমাদের এই মাদারীপুরে আনার জন্য একটা প্রসিডিউর ব্যাপার আছে, আবেদন করতে হবে। আমরা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁয় বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে জেলার অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর 12:30 থেকে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এর ফলে জেলা জুড়ে পরিবহন সংকট তৈরি হয়েছে এবং দূরপাল্লার যাত্রী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বাস শ্রমিকদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে সকাল 9:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানোয় নিষেধাজ্ঞা রয়েছে। সেটিকে অমান্য করায় ক্ষুব্ধ হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে সিএনজি চালিত অটোরিকশা চালকরা বলছেন, সুষ্ঠু সমাধান না হলে সড়কে বাস চলতে দেওয়া হবে না। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে তীব্র লোডশেডিংয়ে উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি বছরের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী এই শিল্পাঞ্চলে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, ফলে পোশাক কারখানাগুলোর উৎপাদন স্থবির হয়ে পড়েছে। বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে কারখানা। তাছাড়া নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ সম্ভব না হওয়ায় ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, ফলে লোকসানের মুখে মালিকেরা। সাভার প্রতিনিধির রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ।
সাভার ও আশুলিয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় 1500-র বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। গত কয়েক মাসে তীব্র লোডশেডিংয়ে এসব কারখানায় উৎপাদন সক্ষমতা 20 থেকে 30% নেমে এসেছে। পণ্য উৎপাদন ও সময়মতো শিপমেন্ট করতে না পেরে অনেক মালিক চরম বিপাকে। বিদ্যুৎসহ নানা সংকটে বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। ডিজেল ও গ্যাসের তীব্র সংকটে জেনারেটর ব্যবহার করেও কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া উৎপাদন খরচও বহুগুণ বেড়েছে। নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব না হয় ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, যার ফলে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে মালিকেরা। আশুলিয়ার কয়েকটি কারখানায় সরেজমিনে দেখা যায় চালু থাকার 10 ঘন্টার মধ্যে 8 ঘন্টাই বিদ্যুৎ থাকছে না। বাড়তি খরচ করে তেল কিনেও সচল রাখা যাচ্ছে না কারখানা, কারণ পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করা কঠিন হয়ে উঠেছে। শ্রমিকরা বলছেন লোডশেডিংয়ে কর্মস্থলে গিয়ে তারা কাজ করতে পারছেন না, আবার বাসায় ফিরেও অসহনীয় গরমে কষ্ট পাচ্ছেন। গার্মেন্টসে সারাদিন কষ্ট করে কাজ করে যায়, ঘুমাবো, তারপরে কিছুক্ষণ পরে কারেন্টটা চলে যায়, আমরা রাতেও ঘুমাতে পারি না ঠিক মতো। বাসা বাড়িতে ঠিক মতো ঘুম হয় না, বা ছোট বাচ্চা থাকলে সমস্যা, মানে আমরা অসুস্থ হলে তো এমনি ডিউটি করতে পারবো না। 10 ঘন্টার ভিতরে হাইস্ট 3 ঘন্টা 2 ঘন্টা এরকম কারেন্ট থাকে, আর বাদ বাকি জেনারেটর চলে। কারখানা কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ সংকটে তাদের উৎপাদনে ধস নেমেছে। এর সাথে যোগ হয়েছে জ্বালানি ও গ্যাসের অভাব। তাই সরকারের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি তাদের। এই পোশাক শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার, সরকার তথা রাষ্ট্রের প্রতি আমার বিনীত অনুরোধ, এই পদক্ষেপগুলা বা প্রয়োজনীয় পদক্ষেপগুলা যেন তারা গ্রহণ করে। এ বিষয়ে মুঠোফোনে আশুলিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এটিএন বাংলাকে জানিয়েছে, উৎপাদন ঘাটতিতে বাসাবাড়ি ও পোশাক কারখানায় লোডশেডিং বেড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খুলনায় শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, লে অফ ঘোষণা বাতিল, সরকারিভাবে বন্ধ জুট মিল পুনরায় চালুর দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে খুলনার দৌলতপুর জুট মিলের শ্রমিকেরা। দুপুরে নগরী খালিশপুরে দৌলতপুর জুট মিলের প্রধান ফটকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় বক্তারা বলেন, ফরচুন গ্রুপের লিজ প্রথা বাতিল করে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি লিমিটেডের কাছে পাওনা বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। লে অফকৃত সরকারি জুট মিল পুনরায় চালু ও দেশের ঐতিহ্য পাট শিল্প রক্ষা করতে হবে। দাবি না মানলে আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ বিন মোহাম্মদ, প্লাটিনাম জুট মিল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খলিলুর রহমান, কারখানা কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদ। কুয়াকাটায় অস্তিত্ব সংকটে সম্ভাবনাময় চিংড়ি হ্যাচারি শিল্প। খাত সংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকে অবৈধভাবে চিংড়ির রেণু আসায় দেশীয় ব্যবসায়ীরা বিপর্যয়ের মুখে। এই অবস্থায় রেণুর অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি নদ নদী ও সাগর থেকে নির্বিচারে রেণু আহরণে বন্ধের দাবি জানিয়েছেন তারা। পটুয়াখালী থেকে আরিফ সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। কুয়াকাটা পৌর শহরের তুলাতলি এলাকার জননী গলদা চিংড়ি হ্যাচারিতে বছরে উৎপাদন করা হয় প্রায় 1.5 কোটি চিংড়ির রেণু। চলতি মৌসুমের শুরুতেই 50 লাখ রেণু উৎপাদন করেছে তারা। ন্যায্য মূল্য না পাওয়ায় অবিকৃত থেকে যাচ্ছে অধিকাংশ রেণু। শুধু এই হ্যাচারি নয়, কলাপাড়া উপজেলার 4টি সহ দেশের অধিকাংশ হ্যাচারির চিত্র একই। ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে অবৈধভাবে আসা রেণু কম দামে বিক্রি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট, বটলতলা ও কুরিয়া ব্রিজ সহ সীমান্তবর্তী এলাকায়। ইন্ডিয়ান মাছ ঢুকতে আছে, সেনাবাহিনী বা কোস্টগার্ড পুলিশ তারা কিছু বলতে আছে না। বেআইনিভাবে যে ইন্ডিয়ান যে রেণুগুলো আসে বা সামুদ্রিক যে রেণুগুলো তারা পায়, তারা ওই কম রেটে তারা সেই রেণুগুলো নেয়। প্রশাসনের সামনে একদম পুলিশ, কোস্টগার্ড এবং বিডিআর এদের সামনে বেচাবিক্রি হচ্ছে, তারা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না। আমাদের হ্যাচারিতে এখন 50 লাখের উপরে মাছ রেডি আছে, আমরা কোনো খরিদ্দার পাচ্ছি না, মাছ বেচতে পারতেছি না। প্রতিটি হ্যাচারিতে 30 থেকে 50 জনের বেশি শ্রমিক কাজ করেন। এগুলো বন্ধ হয়ে গেলে শুধু ব্যবসায়ী নয়, জীবিকা হারাতে পারেন শত শত শ্রমিক।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। আমরা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা আশা করছি এটা খুব আশু একটা সমাধান হয়ে যাবে, ফলে আমাদের হ্যাচারি যারা মালিক আছে, যারা দেশের স্বার্থে পিএল উৎপাদন করছে, তাদের যে ভোগান্তি সেটা পুরোপুরি কমে যাবে। চিংড়ি রপ্তানি করে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ। এই শিল্পটি যাতে বিপর্যয়ের মুখে না পড়ে সেজন্য চোরা কারবারিদের পাশাপাশি নদ নদীতে নির্বিচারে রেণু শিকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ আশা করছেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গ্রাম পুলিশদের উপযুক্ত কর্মদক্ষতা বৃদ্ধি করে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট NILG-র মহাপরিচালক ইসমাইল হোসেন। সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সহ আরও অনেকে। নেত্রকোনার কেন্দুয়ায় বর্বরচিত হামলায় নিহত গৃহবধূ সোমা আক্তার হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার রয়েলবাড়ি আমতলা বাজারে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় নারী, পুরুষ, যুবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহত সোমা আক্তার উপজেলার আমতলা গ্রামে সাদ্দাম হোসেনের স্ত্রী এবং 3 কন্যা সন্তানের জননী ছিলেন। এর আগে গত 22 এপ্রিল সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে সোমা আক্তার নিহত হন। সাকাহাফুং, জোতলাং নাকি তাজিংডং, কোনটি দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? সরকারি নথি বা বই খাতায় তাজিংডং সর্বোচ্চ শৃঙ্গ হলেও এর চাইতে উঁচু আরও বেশ কয়েকটি পাহাড় রয়েছে দেশে। এই দ্বন্দ্ব নিরসনে আগামী মে মাসে সরকার ঘোষণা করতে যাচ্ছে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম। ইতোমধ্যে পরিমাপের কাজও শেষ। আরেকটি সম্পন্ন হলে বান্দরবনে পর্যটক ও পাহাড় প্রেমীদের সংখ্যা যেমন বাড়বে, তেমনি দেশের নাম ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। বান্দরবন প্রতিনিধি মিনারুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বর্তমানে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানের তাজিংডং, যার উচ্চতা 846 মিটার বা 2776 ফুট। কিন্তু বান্দরবন মিয়ানমার সীমান্তে আরও বেশ কয়েকটি উঁচু উঁচু পাহাড় রয়েছে, যেগুলো উচ্চতা 3000 ফুটেরও বেশি। এর মধ্যে সাকাহাফং 3471 ফুট, জোতলাং 3325, দুমলং 3317 এবং জুগি হাফং 3297 ফুট। তাছাড়া এরকম 15টির বেশি পাহাড় রয়েছে যেগুলো 3000 ফুটেরও বেশি উঁচু। চলতি শতকের শুরুতে সর্বোচ্চ চূড়া হিসেবে তাজিংডং পাহাড়ের নাম উঠে আসে। তবে প্রযুক্তির উন্নতি ও দেশি বিদেশি ট্রেকারদের অভিযানে এই দাবি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়, যা দূর করতে দেশের জরিপ অধিদপ্তর গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামে বেশ কয়েকটি উঁচু পাহাড়ের জরিপ সম্পন্ন করেছে। জিওড মডেলের মাধ্যমে আমরা খুব সহজেই সূক্ষ্মভাবে সর্বোচ্চ পাহাড়ের গড় সমুদ্র তল থেকে উচ্চতা নির্ণয় করতে সক্ষম হব। আশা করি 2-1 দিনের মধ্যেই আমাদের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের সার্ভের যে কাজটা সেটা আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তারপর আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এই জিনিসটাকে আমরা প্রজ্ঞাপনের জন্য পাঠাবো। আগামী মে মাসে সরকার ঘোষণা করবে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম। এতে পার্বত্য এলাকায় পর্যটক ও পাহাড়ি প্রেমীদের সংখ্যা যেমন বাড়বে, তেমনি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশের সুনাম। সর্বোচ্চ পাহাড় চূড়া নির্ধারণের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটি খুবই প্রশংসনীয়। যাতে পর্যটকরা যাতে অবাধে ওখানে চলাফেরা করতে যেতে পারে এবং কোনো ধরনের বাধা বিপত্তি যাতে না থাকে সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করতে চাই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।